আজকে পড়াবো জলবায়ুর পরিবর্তন। তোমাদের জলবায়ু চ্যাপ্টার এটা শেষ অংশ। তো জলবায়ু কি আগে তোমরা তো নিশ্চয়ই জেনেছো যে প্রায় 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলা হয়। এই জলবায়ু কিন্তু খুব সহজে পরিবর্তন ঘটে না, কিন্তু প্রাকৃতিকভাবে এটি খুব ধীর গতিতে পরিবর্তন করতে থাকে। ঠিক আছে, বর্তমানে মানুষ কিছু অপরিণামদর্শী কিছু কাজ করছে, অবৈজ্ঞানিক কিছু কাজ করছে, যার জন্য জলবায়ু মূলত একটু দ্রুত গতিতে পরিবর্তন হচ্ছে। যদিও এই পরিবর্তন স্থান কালের ভিত্তিতে যদি দেখি তাহলে দেখব তার উষ্ণতা, বৃষ্টিপাত, মেঘের অবস্থা কিছুটা পরিবর্তন ঘটে এবং উষ্ণ যে আর্দ্র জলবায়ু সেটি ক্রমশ উষ্ণ শুষ্ক জলবায়ুতে পরিবর্তিত হয়। অর্থাৎ হিম যুগের পরিবর্তে আস্তে আস্তে উষ্ণ যুগের দিকে যাচ্ছে পৃথিবী। কেন পরিবর্তন হয় জলবায়ু? জলবায়ু তো সবসময় পরিবর্তনশীল, কিন্তু খুবই ধীর গতিতে। জলবায়ু পরিবর্তনের প্রধান যে 3টি কারণ রয়েছে, সেই 3টি কারণের মধ্যে 1 নম্বর মহাজাগতিক কারণ, অর্থাৎ পৃথিবীর বাইরের বা পৃথিবীর অবস্থানজনিত কারণ। 2 নম্বর পার্থিব কারণ, অর্থাৎ পৃথিবীর মধ্যেকার ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, যেমন ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, সঞ্চালন, এগুলো সব। আর একটা হচ্ছে মানবকেন্দ্রিক কারণ। তো আমরা 3টে কারণকে আমরা একটু বিশ্লেষণ করি। দেখো একটি ছকের মাধ্যমে দেখাচ্ছি জলবায়ু পরিবর্তনের কারণ। এখানে দেখো মহাজাগতিক কারণকে ভাগ করা হয়েছে পৃথিবীর অক্ষকোণের পরিবর্তন, সৌর বিকিরণের তারতম্য, আর একটি ভাগ সৌর কলঙ্ক এবং সূর্যের কক্ষপথের বদল। পার্থিব কারণ, অর্থাৎ পৃথিবীর মধ্যেকার কারণে কী বলা হয়েছে? অগ্ন্যুৎপাত, সমুদ্র তলদেশের সম্প্রসারণ, মহাদেশের সঞ্চরণ, আর বায়ুমণ্ডলের ধীর গাঠনিক পরিবর্তন, অর্থাৎ যেটা আমরা গ্রিন হাউস, বিশ্ব উষ্ণায়ন, ওজোন ছিদ্র যে অংশটার মধ্যে পড়ব। মানবকেন্দ্রিক কারণে দেখো বনহনন অর্থাৎ বনোচ্ছেদন, শিল্পায়ন, কৃষিকাজ আর নগরায়ন। এতগুলো কারণের মধ্য দিয়ে জলবায়ু ক্রমশ পরিবর্তিত হচ্ছে। এবার আসবো আমরা প্রথম ভাগটায়, অর্থাৎ মহাজাগতিক কারণ। সেগুলো এই 4টে আমরা বিশ্লেষণ করবো একে একে। তো প্রথমে আসি পৃথিবীর অক্ষকোণের পরিবর্তন। তো তোমরা পৃথিবী জানো অক্ষ কীভাবে কোণে থাকে, প্রায় 23.5 ডিগ্রি, কিন্তু এই হেরফেরটা হয় 22 থেকে 25 ডিগ্রির মধ্যে। ঠিক আছে, তো দেখো এখানে কি বলছে যে সূর্যকে পরিক্রমণ করার পথে পৃথিবীর অক্ষ বা মেরুরেখা, পৃথিবীর অক্ষ বলতে এই যে উপরে বরাবর এই লাইনটি, এই অক্ষরেখা বা মেরুরেখা কক্ষতলের সঙ্গে 66.5 করে, অর্থাৎ কক্ষতলের উপর লম্বের সাপেক্ষে বর্তমানে 23.5 ডিগ্রি কোণে হেলে আছে। কিন্তু এই কৌণিক ব্যবধানটা প্রায় 41,000 বছরের ব্যবধানে পৃথিবীর অক্ষকোণ প্রায় 22 থেকে 25 ডিগ্রির মধ্যে বদলে যায়। অর্থাৎ 22 থেকে 25 ডিগ্রি ও 3 ডিগ্রি বদল হতে সময় লাগে 41,000 বছর। এবার যদি এই 23.5-এর জায়গায় যদি 25 হয় তাহলে কী হবে, আর 22 হলে কী হবে? দেখো যদি 25 হয় তাহলে পৃথিবীর উষ্ণতা এবং শীতলতার মাত্রা অনেকটা ত্বরান্বিত হবে, অর্থাৎ শীতলটা বেশি শীতল হবে এবং উষ্ণতা বেশি উষ্ণ হবে। 22 ডিগ্রি হলে কী হবে? 22 ডিগ্রি হলে দুটোই কম কম হবে। এরপর আসি পৃথিবীতে সৌর বিকিরণে তারতম্যের সঙ্গে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত। অর্থাৎ সৌর বিকিরণ কীভাবে জলবায়ু পরিবর্তন ঘটে। সূর্যের যে ফটোস্ফিয়ার আছে, অর্থাৎ সূর্যের যে বাইরে আলোকিত অংশটা, সেইখান থেকে যে সৌররশ্মি বিকিরিত হয় তা কিন্তু হেরফের হয়। ঠিক আছে, সৌর বিকিরণের হার 1 দশক ধরে প্রায় 10 বছরে মাত্র 0.1% যদি হ্রাস পায় তাহলে পৃথিবীর তাপমাত্রা কমে যাবে। দেখো বলেছে কোনো বছরের সৌর বিকিরণ ন্যূনতম 1% থেকে 2% যদি হ্রাস পায় তাহলে সেই বছরের শীতের তীব্রতা বৃদ্ধি পায়। এরকম হয়েছিল 1450 থেকে 1880 সালের মধ্যে পৃথিবীতে ক্ষুদ্র হিমযুগ ছিল, অর্থাৎ যেটা বলে অন্তর্বর্তী হিমযুগ বা লিটল আইস এজ। 1896 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে কোনো গ্রীষ্মকাল আসে। ঠিক আছে, এটা মূলত হয়েছিল সৌর বিকিরণ কম হওয়ার জন্য। এরপর আসবো সৌর কলঙ্ক। সৌর কলঙ্ক বলতে সূর্যের গায়ে যে কালো কালো ছোপ দেখা যায় বা দাগ দেখা যায় সেগুলোকে সৌর কলঙ্ক বলে। এই সৌর কলঙ্কের মাত্রা বেশি হলে সৌর বিকিরণ কম হবে, আর সৌর বিকিরণ কম হলে আমাদের শীতল যুগ অর্থাৎ বা অন্তর্বর্তী হিমযুগের সূচনা ঘটে। এরপর আসবো কক্ষপথের পরিবর্তন। সূর্য
চারপাশে পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে অবস্থান করে এবং ঠিক মধ্যেখানে অর্থাৎ মেরু পাশে নাভিতে সূর্য কিন্তু অবস্থান করে না। এই দুটো নাভি বা প্রকাশ অবস্থিত। এই দুটো প্রকাশের মধ্যে চেঞ্জ হতে সময় লাগে প্রায় 10,500 বছর। ঠিক আছে, 10,500 বছর পর যেটা গ্রীষ্মকাল সেটা সেই এলাকায় হবে শীতকাল, এবং যেখানে শীতকাল হয় সেখানে বর্তমানে সেই সময় হবে গ্রীষ্মকাল। আর এই কক্ষপথ উপবৃত্তাকার থেকে আরও বেশি উপবৃত্তাকার হতে সময় লাগে প্রায় 1,10,000 বছর। এই যত উপবৃত্তাকার হবে তত পৃথিবী আস্তে আস্তে হিমযুগের দিকে যাবে, আর যত উপবৃত্তাকার ক্রমশ বৃত্তাকারের দিকে আসবে তত উষ্ণতার পরিমাণ বাড়বে। এরপর আসবো পার্থিব কারণ। পার্থিব কারণ অগ্নুৎপাত আর বায়ুমণ্ডলে যদি আগ্নেয়ভস্মের পরিমাণ বৃদ্ধি পায় বা অগ্নুৎপাত যদি বেশি বৃদ্ধি পায় তাহলে তো বায়ুমণ্ডলে উষ্ণতা বাড়বে, অর্থাৎ যে আগ্নেয়ভস্মগুলো বায়ুমণ্ডলে ভেসে থাকবে সেইগুলো সূর্যের তাপকে ধরে রাখতে সাহায্য করবে, অর্থাৎ পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করবে, অর্থাৎ জলবায়ু পরিবর্তন ঘটাবে। মহাদেশীয় সঞ্চল পাত সঞ্চল যদি হয় তাহলেও কিন্তু পরিবর্তন ঘটবে, অর্থাৎ জলবায়ু পরিবর্তন ঘটবে। কীরকম? যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রে বর্তমানে শীতল জলবায়ু, কিন্তু সেখানে লবণের স্তর দেখতে পাওয়া যায়, তার মানে সেটি সময় উষ্ণ জলবায়ুর মধ্যে ছিল বা শুষ্ক জলবায়ুর মধ্যে ছিল। আবার সেখানে কয়লাও পাওয়া যায়, তার মানে নিরক্ষ জলবায়ু অঞ্চলে ছিল। তাহলে সেই এলাকার জলবায়ু পরিবর্তন ঘটেছে কিসের জন্য? কারণ সেই আমেরিকা পাতটি ক্রমশ নিরক্ষ অঞ্চল থেকে উষ্ণ অঞ্চলের মধ্য দিয়ে বর্তমানে শীতল অঞ্চলে প্রসারণ ঘটে বা সঞ্চালন ঘটেছে। এরপর আছে সমুদ্র তলদেশের সম্প্রসারণ। সমুদ্র তলদেশ যদি ফাটল দেখা যায় তাহলে দুই পাশে বা দুই তীরের ভূ গঠন বা ভূ স্তর বা ভূপৃষ্ঠ ক্রমশ দূরে সরে যায়, অর্থাৎ যে অঞ্চলে সেইখানকার জলবায়ু ছিল সেখান থেকে দূরে সরে গেলে সেইখানকার জলবায়ুর মধ্যে বড়, অর্থাৎ সেই অঞ্চলে জলবায়ু পরিবর্তন ঘটে। আর বায়ুমণ্ডলের ধীর গাঠনিক পরিবর্তন, বায়ুমণ্ডলের যে উপাদান রয়েছে তার উপাদানগুলোর মধ্যে যদি হেরফের হয় বা যদি মানুষ গ্রিনহাউস গ্যাসের বেশি নিঃসরণ ঘটায় তাহলে তার পরিবর্তন ঘটতে থাকে, এবং তার পরিমাণ বৃদ্ধি পেলে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি পেলে তোমরা জানো যে বায়ুর উষ্ণতা বৃদ্ধি পাবে, যা জলবায়ুকে ক্রমশ উষ্ণ জলবায়ুর দিকে প্রসারিত করবে বা ত্বরান্বিত করবে। এরপরে আমরা আসবো জলবায়ু পরিবর্তনে মানুষের ভূমিকা। দেখো, যতগুলো কারণ এতক্ষণ হলো সেগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ এবং সেগুলো মূলত ধীর গতিতে হয়, কিন্তু এই মানুষের ভূমিকা সব থেকে বেশি এবং বেশি দ্রুত গতিতে হয়, যা জলবায়ুর পরিবর্তনকে দ্রুত ঘটাচ্ছে। ঠিক আছে, তো 1 নম্বর কি? জীবাশ্ম জ্বালানি দহন। জীবাশ্ম জ্বালানি বলতে মূলত পেট্রোল, ডিজেল, গ্যাস বা এই ধরনের জীবাশ্ম জ্বালানি অর্থাৎ তেল এবং উদ্ভিদজাত অর্থাৎ কয়লা এবং প্রাকৃতিক গ্যাস এগুলোর বেশি দহনের ফলে কী হয়? তার পাশে প্রচুর পরিমাণে CO2, CO, SO2, CH4, N2O ইত্যাদি গ্রিনহাউস গ্যাস যুক্ত হয়, যা ক্রমশ কী করে? জলবায়ুকে উষ্ণ করে তোলে। এরপর আছে অরণ্য বিনাশ। যত গাছ কাটবে বা বৃক্ষছেদন হবে তত পৃথিবীর তাপমাত্রা বাড়বে, কারণ গাছই পৃথিবীর তাপমাত্রাকে কী করে? ভারসাম্য অবস্থায় কমিয়ে আনে। অর্থাৎ কীরকমভাবে? অর্থাৎ বায়ুতে CO2 শোষণ করে, আবার দিনের বেলায় অক্সিজেন ছাড়ে, রাত্রিবেলায় কার্বন ডাইঅক্সাইড টানে, তাহলে দিনের বেলায় কার্বন ডাইঅক্সাইড টানে, রাত্রিবেলায় অক্সিজেন ছাড়ে। তো পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পায় যদি আমরা অরণ্য বিনাশ বা গাছ কেটে ফেলি আমরা। এরপরে আসবো আমরা শিল্পায়ন। যত কলকারখানা হবে তত তা থেকে যে ধোঁয়া বের হবে তার মধ্যে বিভিন্ন প্রকার গ্যাস মিশে থাকবে, অর্থাৎ গ্রিনহাউস গ্যাস, যা পৃথিবীর তাপমাত্রাকে ধরে রাখতে সাহায্য করবে, অর্থাৎ পৃথিবীকে ক্রমশ গরম করে তুলবে, অর্থাৎ জলবায়ু পরিবর্তন ঘটাবে। এরপর আসি যানবাহন। যত গাড়ি, ট্যাক্সি আছে যেগুলো, সেগুলো থেকে প্রচুর পরিমাণে পেট্রোল, ডিজেল ব্যবহার করার ফলে, গ্যাস ব্যবহার করার ফলে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ঘটে, যা ক্রমশ জলবায়ু পরিবর্তন ঘটে। এরপর আসি কৃষিকাজ। যত কৃষিকাজে হবে তত সেই বর্তমানে কৃষিকাজে কী ব্যবহার সব থেকে বেশি হয়? রাসায়নিক সার, কীটনাশক। এই রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করে বিভিন্ন নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপরে মিথেন, নাইট্রোজেন হাইড্রোক্সাইড এর পরিমাণ বৃদ্ধি পায়। তোমরা জানো যে সব থেকে মিথেনের সব থেকে উৎস বেশি হচ্ছে চাষের জন্য। এই মিথেন কিন্তু মারাত্মক পরিমাণে খুব গুরুত্বপূর্ণ গ্রিনহাউস গ্যাস, যেটা মারাত্মক পরিমাণে
পৃথিবীর জলবায়ু পরিবর্তন ঘটাতে পারে। এরপর আসে তাপ ও আণবিক বিদ্যুৎ উৎপাদন। কয়লা, ডিজেল, পারমাণবিক খনিজ পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের সময় যে তাপ, ছাই, ধোঁয়া, CO2, NH4, NO2, N2O, NaSO2 এগুলো মুক্ত হয়, যা গ্রিনহাউস প্রভাব বৃদ্ধি করে এবং জলবায়ু পরিবর্তন হয়। এরপর আছে নগরায়ন। যত নগর সৃষ্টি হবে বা শহর সৃষ্টি হবে, যত ইট পাথরের বাড়ি সৃষ্টি হবে, তত কিন্তু তার তাপ ধারণ ক্ষমতা বাড়বে এবং একটি হিট আইল্যান্ড বা তাপদ্বীপি সৃষ্টি করবে। ঠিক আছে। তাছাড়া তো শহরে জঞ্জাল আছে, ড্রেনে নোংরা আছে, বিভিন্ন যানবাহনে ধোঁয়া আছে, তারপরে এসি, ফ্রিজ, জেনারেটর থেকে যে গ্যাস বেরোয় সেগুলো ক্রমশ গোটা পৃথিবীকে গরম করে তোলে। এরপর আছে পারমাণবিক পরীক্ষা। গোটা পৃথিবী জুড়ে তো প্রায় যুদ্ধ লেগেই থাকে। পারমাণবিক যুদ্ধ এখনও পর্যন্ত সেই রকমভাবে হয়নি। দুটো মাত্র বোম পড়েছিল হিরোশিমা নাগাসাকিতে, আর অন্যান্য জায়গায় দুর্ঘটনা ঘটেছিল। কিন্তু এই পারমাণবিক বোমা থেকে বিস্ফোরণ প্রায় অনেক বেশি করে থাকে, অর্থাৎ পরীক্ষা করার জন্য। ভারত যেমন করেছে 2বার রাজস্থানে মাটির তলে, সেরকমভাবে জলস্থল বায়ু ভূভাগে আণবিক পরীক্ষা নিরীক্ষা অনেক সময় যে তাপ আর তেজস্ক্রিয়করণ ঘটে, তার ফলে পৃথিবীর জলবায়ু পরিবর্তন ঘটে। এরপর আসবো আমরা ওজোন ক্ষয়। ওজোন এমন একটা গ্যাস, যে গ্যাসটি বায়ুমণ্ডলে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে 15 থেকে প্রায় 35 কিলোমিটার স্তরে, ওটা পৃথিবীতে একটি আবরণের ন্যায় ঘিরে রেখেছে, যেটাকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, কারণ সূর্যের অতিবেগুনি রশ্মিকে এই সৌরপর্দা শোষণ করে নেয় এবং তার মারাত্মক প্রভাব থেকে আমাদের পৃথিবীকে বাঁচায়। এই আসলে ওজোনটা কি? ওজোন মানে আসলে একটি গ্যাস, যেটিতে রয়েছে 3টি অক্সিজেন পরমাণু। ঠিক আছে, 3টি অক্সিজেন পরমাণু মিলে তৈরি হয় ওজোন গ্যাস। এটি কে আবিষ্কার করেন? এবং স্কোনবি নামে একজন জার্মান বিজ্ঞানী সর্বপ্রথম ওজোন গ্যাসের অস্তিত্ব প্রমাণ করেন। ঠিক আছে। তো এবার সেই ওজোন গ্যাসের যে স্তরটা রয়েছে বা স্তর রয়েছে, সেই স্তরটি কী হয়? সেই স্তরটি মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে বর্তমানে পাতলা হয়ে যাচ্ছে। কী কী মানুষের কাজ? না তো মানুষ যে পরিমাণে সব কার্বন, ফ্রিয়ন গ্যাস, হ্যালোন গ্যাস নিঃসরণ করছে, সেইগুলো এই ওজোন স্তরটাকে, অর্থাৎ O3কে ভেঙে অক্সিজেন বানাচ্ছে আর একটা অক্সিজেন পরমাণু বানিয়ে দিচ্ছে। একটা অক্সিজেন হলো একটা অক্সিজেন পরমাণু, তাহলে তো ওজোন থাকলো না। তাহলে ওজোন যদি না থাকে, তাহলে অংশটা ওজোন ধ্বংস হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা ছিদ্র তৈরি হচ্ছে। তো সেই ছিদ্রটিকে বলা হয় ওজোন ছিদ্র। ঠিক আছে। কীরকম? দেখো একটা উদাহরণ দিয়েছে 1913 খ্রিস্টাব্দে ফ্রান্সের 2 বিজ্ঞানী হেনরি ব্রুসন ও চার্লস ফেব্রি বায়ুমণ্ডলে ওজোন স্তরে অস্তিত্ব প্রমাণ দেন। এই ওজোন স্তরকে বাড়ির ছাদের সঙ্গে তুলনা করা হয়। বাড়ির ছাদ ফুটো হলে যেমন মহাবিপদ, তেমনি পৃথিবীর ছাদ ওজোন স্তরে ফুটো হলে সমগ্র জীবমণ্ডলের কাছে সম্ভব বিপদ। ওজোন স্তরের ঘনত্ব কত হওয়া উচিত? ঘনত্ব মাপা হয় ডবসন এককে। এই 1 ডবসন একক হচ্ছে একটি নির্দিষ্ট সংখ্যা ওজন অণু, যার পরিমাণ প্রতি বর্গ সেমি স্থানে 2.69 × 10⁻16 ওজন, যার প্রমাণ চাপ ও তাপমাত্রায় 0.01 মিলিমিটার পুরো ওজন স্তর সৃষ্টি করতে পারবে। ওই ডবসন ইউনিটটা, অর্থাৎ 200 যদি কম হয়ে যায়, তাহলে বলতে হবে ওজন ছিদ্র বা ওজন সৃষ্টি হয়েছে। ঠিক আছে। তো এর মাত্রাটা কিন্তু স্বাভাবিকভাবে মেরু অঞ্চলে 450 ডবসন ইউনিট থাকে এবং নিরক্ষীয় অঞ্চলে 250 ডবসন ইউনিট থাকে। কিন্তু এই মেরু অঞ্চলে এটা 450 থাকে, এর পরিমাণটা কিন্তু 200 কম হয়ে গেলে তখন বলা হয় যে ওজন ছিদ্র সৃষ্টি হয়েছে। দেখো কীভাবে সৃষ্টি হয়, কিন্তু এটি স্বাভাবিক প্রক্রিয়া, সবসময় চলতেই থাকে গড়া। কিন্তু মানুষ কিছু গ্যাস নির্গমনের ফলে সেই গ্যাসটা কী করে, এই অক্সিজেন অর্থাৎ ওজন অণুকে তাড়াতাড়ি ভেঙে ফেলে এবং আবার তৈরি হতে দেয় না, তার ফলে ওজন ছিদ্র তৈরি হয়। দেখো কীরকমভাবে ওজন সৃষ্টি হয়। দেখো, প্রথমে অক্সিজেন অণু অতিবেগুনি রশ্মির আঘাতে 2টি অক্সিজেন পরমাণুতে বিয়োজিত হয়। এই বিক্রিয়াটাকে বলে আলোক রাসায়নিক বিক্রিয়া। এরপর আলোক রাসায়নিক বিক্রিয়া উৎপন্ন অক্সিজেন পরমাণুর সঙ্গে অবিয়োজিত অক্সিজেন অণু রাসায়নিক সংযোগের ফলে সৃষ্টি হয় একটি ওজন অণু। অর্থাৎ প্রথমে O2 ভেঙে 2টো O সৃষ্টি হলো এবং একটি O আরেকটি O2 সঙ্গে যুক্ত হয়ে তৈরি হলো O3, যেটাকে বলছি ওজন। এবার কেন
এর ক্ষয়ের পরিমাণ বা এর ভাঙা পরিমাণ বেশি হয়ে যাচ্ছে। কিছু তো প্রাকৃতিক কারণ আছে, এটা তো চলতেই থাকে। অতিবেগুনি রশ্মির সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটে, এটা বললাম একটু আগে। সূর্যরশ্মির পরিমাণ যদি বৃদ্ধি হয় তাহলে এর পরিমাণ আর একটু বাড়ে, ভাঙার পরিমাণ বাড়ে। আর কি হয়, কুমেরু অঞ্চলের উপর ওজন গ্যাস পরিবাহিত হয়ে পৃথিবীর অর্থাৎ 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষরেখার বরাবর জমা হয়। এর ফলে কুমেরু অঞ্চলের উপর প্রস্তাব পাতলা হয়ে ওজন বরাবর সৃষ্টি এবং পরিবেশ সৃষ্টি হয়। ঠিক আছে, এবার আসি মনুষ্য সৃষ্টি কারণ। এটি হচ্ছে মেন ওজন ছিদ্র হওয়ার মেন কারণ। কী বলেছে, প্রথমে হচ্ছে ক্লোরোফ্লোরো গ্যাসের নির্গমন। এই ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস কিন্তু প্রকৃতিতে প্রথম অবস্থায় ছিল না, মানুষ ল্যাবরেটরিতে বানিয়েছে। তিনটি গ্যাস বা ক্লোরিন এবং কার্বন, এই তিনটিকে একটি নির্দিষ্ট পার্সেন্টেজে ল্যাবরেটরিতে মেশানো হয়েছে এবং টমাস নিজিলে 1930 সালে এই গ্যাসটি প্রথম ল্যাবরেটরিতে তৈরি করে। পরবর্তীকালে এটি বাণিজ্যিকভাবে ব্যবহার আরম্ভ হয় এবং বর্তমানে তো একটু সব প্রায় প্রচুর জায়গায় ব্যবহার করা হয়, যেমন ফ্রিজে ব্যবহার করা হয়, হ্যাঙ্গারে হয়, এয়ার কন্ডিশনার হয়, স্প্রে মেশিনে হয়, নেল পলিশে ব্যবহার করা হয়, বডি স্প্রেতে ব্যবহার করা হয়, কালার করতে ব্যবহার করা হয়, কীটনাশক ব্যবহার করা হয়, হোমে ব্যবহার করা হয়। তো বর্তমানে এর ব্যবহার এত বেশি পরিমাণে তৈরি হয়েছে বা এত বেশি পরিমাণ বেড়েছে যে এই গ্যাসটি কী করে তাহলে বুঝতে পারবে যে এই আস্তে আস্তে এত পাতলা যেটা আস্তে আস্তে উপরে উঠে গিয়ে কিন্তু নষ্ট হয় না, প্রায় 100 বছর বেশি সময় ধরে অক্ষত অবস্থা থাকে। এবং থাকে কী করে, এই CFC গ্যাসের যৌগগুলি ভেঙে ক্লোরিন পরমাণু সৃষ্টি করে। এই ক্লোরিন পরমাণু ওজনের সঙ্গে বিক্রিয়া করে ওজন ধ্বংস করে। এরকমভাবে আমি এখানে একটা সংকেত দিয়েছি, CF2Cl2, এটা ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস। এটি যখন ইউভি রশ্মি পড়ে, আলট্রাভায়োলেটে পড়ে, তখন ভাঙবে CF2Cl + Cl। এই ক্লোরিন অণুটা দেখো O3 সঙ্গে যেই মিশে গেল তখন হয়ে গেল একটি ClO অর্থাৎ ক্লোরিন অক্সাইড, আর একটা হচ্ছে অক্সিজেন অণু, অর্থাৎ এখানে আর O3 থাকলো না। তাহলে এই মাত্রাটা যদি আমরা এই Cl এর পরিমাণ যদি বাড়াই, অর্থাৎ CFC পরিমাণ যত বাড়াবো তত বেশি ক্লোরিন অণু সৃষ্টি হবে এবং অক্সিজেন অর্থাৎ ওজন অণু কমে গিয়ে অক্সিজেন সৃষ্টি হবে, অর্থাৎ ওজন স্তরটা থাকলো না। আরেকটি গ্যাস আছে হ্যালন গ্যাস, এরও মারাত্মক ক্ষমতা। এটা কোনো ল্যাবরেটরিতে বানানো, মূলত আগুন নেভানোর কাজে লাগে। অর্থাৎ ব্রোমিন সমৃদ্ধ এই ধরনের যৌগগুলো হলো হ্যালন 1211, হ্যালন 1301, এগুলো হচ্ছে একটি রাসায়নিক নাম। স্ট্রাটোস্ফিয়ারে সূর্যের অতিবেগুনি রশ্মির সঙ্গে বিক্রিয়া করে হ্যালন অণু ভেঙে ব্রোমিন পরমাণু মিলিত হয়। এর ফলে ওজন ক্ষয় পেতে থাকে। প্রসঙ্গত উল্লেখ্য, ব্রোমিনের ওজন ধ্বংসকারী ক্ষমতা ক্লোরিনের থেকে অনেক বেশি। আরেকটি আছে যেটার নাম হচ্ছে মিথাইল ক্লোরোফর্ম এবং কার্বন টেট্রাক্লোরাইড। এটি মূলত দুটো যৌগ পদার্থ দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়। দুটি যৌগের সংস্পর্শে এইসব ওজন অণু ভেঙে যায়, তার ফলে অবস্থা ক্রমশ ক্ষয় করে যায়। সালফেট যৌগের প্রভাব, কলকারখানার চিমনি থেকে যে সালফার ডাইঅক্সাইড বেরোয় তাতে সালফেট যৌগ থাকে, যেগুলি সংস্পর্শে অক্সিজেন অণু গরম পরমাণু সৃষ্টি হয়, এর ফলে ওজন স্তরে ক্ষয় হয়। আরেকটা হয় যখন বিমান চলাচল করে, সেই বিমানের মধ্য দিয়ে যে নাইট্রোজেন অক্সাইড গ্যাস বের হয় তার ফলে ওজনের বিধান ঘটে। এবার আছে ওজন গহ্বর। এটা একটু আগে একবার বলেছি যে ওজন স্তরের পাতলা হয়ে যাওয়াটাকে বলা হয় ওজন গহ্বর। 200 ডলসন মিটার কম হলে তাকে ওজন ছিদ্র বলা হয়। ঠিক আছে, এখানে আছে 1957 থেকে 1970 খ্রিস্টাব্দ পর্যন্ত আন্টার্কটিকার আকাশে ওজনের ঘনত্ব ছিল 300 ডলসন একক, কিন্তু 1970 খ্রিস্টাব্দের পর থেকে 1984 খ্রিস্টাব্দ পর্যন্ত তা কমে দাঁড়ায় 200 ডলসন একক, অর্থাৎ তার পরিমাণ কমে যাচ্ছে। বিগত কয়েক দশকে আন্টার্কটিকার আকাশে ওজনের স্তর আশঙ্কাজনকভাবে ক্রমশই হ্রাস পেয়ে চলেছে এবং যার ফলস্বরূপ এই ওজন গহ্বর সৃষ্টি হয়েছে। আন্টার্কটিকায় এই গহ্বরের পরিমাণ এতটা বড় যে প্রায় আমেরিকা যুক্তরাষ্ট্রের আয়তনের থেকে বেশি, তার সমান। ঠিক আছে, মূলত দক্ষিণ ভারত দিয়ে এর পরিমাণ বেশি, তবে উত্তর ভারতেও কিন্তু বিপদমুক্ত নয়। কী কী কারণে ওজন গহ্বর সৃষ্টি হয় দেখো, কতগুলো পর্যায় দেওয়া আছে। তো পৃথিবীর বার্ষিক গতির জন্য 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর অর্থাৎ যখন উত্তরায়ণ হয়, এই 6 মাস দক্ষিণ মেরু অন্ধকার থাকে, অর্থাৎ তখন শীতকাল থাকে। এর ফলে ওই সময় কুমেরু অঞ্চলে শীতকাল বিরাজ করে। কুমির সংলগ্ন বলে আন্টার্কটিকাতে একটানা দীর্ঘদিন আকাশে সূর্য দেখা যায় না। এর ফলে তাপমাত্রা দ্রুত কমতে থাকে। আবহমণ্ডলের বিশেষ পরিস্থিতির জন্য তাপমাত্রা কমতে কমতে একসময় হিমাঙ্কের 90 ডিগ্রি সেলসিয়াসের নিচেও চলে যায়, অর্থাৎ -90 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। দ্বিতীয় পর্যায়ে কী হয়, তাপমাত্রা অতটা কমে যাওয়ার ফলে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে
অতি শীতল মেঘের সৃষ্টি হয়, যাকে পোলার স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউড বলা হয় বা মেরুদেশের শান্তমণ্ডলী মেঘ। ওই মেঘের মধ্যে যেসব বরফের কেলাস অর্থাৎ বরফের কণা থাকে, সেগুলির সংস্পর্শে ওপরের বায়ুমণ্ডলে ভাসমান বিভিন্ন রাসায়নিক উপাদানের নানা ধরনের বিক্রিয়া করতে থাকে। এই জন্য তখন নাইট্রোজেনের অক্সাইডগুলি ঘনীভূত হয়ে নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। এর ফলে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন যৌগ থেকে যেসব ক্লোরিন কণার সৃষ্টি হয়, সেগুলি ওই অক্সাইড সঙ্গে বিক্রিয়া করার সুযোগ পায় না। ক্লোরিনের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া হয় না, তাই ক্লোরিন কণাগুলি আর নিষ্ক্রিয় হতে পারে না। এবার কী করে, দুইটি পর্যায়ে সংঘটিত হয় দীর্ঘস্থায়ী শীতকালে, যখন কুমির আকাশ ঘন অন্ধকারে ঢাকা থাকে। সেপ্টেম্বরের শেষ ভাগ থেকে যখন বসন্তের আগমন ঘটে অর্থাৎ ক্রমশ আলো আসে, কুমির আকাশে সূর্য দেখা যায়, 6 মাসব্যাপী দিনের শুরু হয়। সূর্যালোক পেলে ক্লোরিন কণাগুলি অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে, ফলে ওগুলি প্রবলভাবে ওজন ভাঙতে শুরু করে দেয়। এই প্রক্রিয়া প্রায় 5 থেকে 6 সপ্তাহ ধরে চলতে থাকে। 5 থেকে 6 সপ্তাহ মানে প্রায় 40 থেকে 42 দিন। এইভাবে ক্লোরিনের সংস্পর্শ ওজন অণু ভেঙে অক্সিজেনে পরিবর্তিত হয়, আর ক্লোরিন অণু ঘটকের কাজ করে প্রায় অক্ষতই থাকে। অর্থাৎ ক্লোরিনের কিছু নষ্ট হবে না, কিন্তু ক্লোরিন ক্রমশ ওজনকে ভেঙে দিল বা ওজনকে ভেঙে দিল, অক্সিজেন অন্য একটাকে অক্সিজেন পরমাণু তৈরি করে দেয়। এইভাবে ওজন অণু ভেঙে ওজন স্তর পাতলা হয়ে যায়, ওজন গহ্বর সৃষ্টি হয়। এবার এই ক্ষয়ের ফলে কী হয়, এখানে একটা সংকেত দেওয়া আছে কীরকমভাবে হয়। এখানে শীতের সময় কী হয়, তারপর বসন্তের আগমনে CO2 এদের দুটো ক্লোরিন পরমাণু সৃষ্টি হয়ে যায়। এরপর আছে যে ওজন ক্ষয় হলে কী হবে। মানুষের উপর ডাইরেক্ট কী হবে, দেখো, ত্বকে বা চামড়ায় ক্যান্সার হবে, ত্বকের তামাকে বর্ণধারণ বা সৌরজগ্ধ হবে, চোখের ছানি পড়বে, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে, জন্ডিস হবে, লিউকোমিয়া অথবা রক্তের ক্যান্সার ঘটবে, বন্ধ্যত্ব বৃদ্ধি পাবে, প্রজনন ক্ষমতা হ্রাস পাবে। অন্যান্য প্রাণীর উপর কী প্রভাব বিস্তার করবে, প্রজনন ক্ষমতা হ্রাস পাবে অর্থাৎ জনসংখ্যা কমে যাবে, উভচর প্রাণীর সংখ্যা হ্রাস পাবে, ব্যাং জাতীয় প্রাণীর প্রায় মারা যাবে সব, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে, মাছ ও পাখির ডিমের প্রতিশোধন হবে। উদ্ভিদের উপর কী কী প্রভাব হবে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটবে, পাতায় ক্লোরোফিলের পরিমাণ হ্রাস হবে, পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্পীভবন বৃদ্ধি পাবে, সমুদ্রে ফাইটোপ্ল্যাঙ্কটনের বিনাশ ঘটবে, আর তার ফলে যেই ফাইটোপ্ল্যাঙ্কটন মারা গেলে সমস্ত মাছই আস্তে আস্তে মারা যাবে। এরপর আছে দেখো জলবায়ুর উপর কী প্রভাব হবে। যদি অতিবেগুনি রশ্মির পরিমাণ বাড়তে থাকে পৃথিবীতে, তাহলে পৃথিবীর উষ্ণতা কিন্তু বৃদ্ধি পাবে, আর পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাওয়ার নাম হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। বাস্তুতন্ত্র কী ক্ষতি করবে, খাদ্য শৃঙ্খল ভেঙে যাবে এবং খাদ্য জালক এত বেশি জটিল হয়ে যাবে এবং একই ধরনের প্রাণী ভয়ঙ্কর প্রাণী একটা সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে, বাকি সবাই আস্তে আস্তে বিলুপ্ত হবে। এরপর আসি এই ওজন ছিদ্র থেকে অর্থাৎ ওজনের যে ক্ষয়ের ফলে কী কী হয় তা থেকে বাঁচার জন্য কী করা হয়েছে। দেখো, ইউএনও অর্থাৎ যে রাষ্ট্রসংঘ একটি চুক্তি স্বাক্ষর করেছে, নাম হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। 1987 সালে এই চুক্তি সাধন করা হয়। 1985 সালে দেখো ভিয়েনাতে, অস্ট্রিয়া দেশের ভিয়েনাতে আন্তর্জাতিক বোঝাপড়ার কাজ শুরু হয়, যা ভিয়েনা কনভেনশন নামে পরিচিত। ঠিক আছে, তারই একটি ফর্ম হচ্ছে 1987 সালের মন্ট্রিল চুক্তি। আর 1987 সালের 16 সেপ্টেম্বর মন্ট্রিল চুক্তি সম্পাদিত হয়। 1989 সালের 1 জানুয়ারি থেকে এই চুক্তি কার্যকর হয়। এই চুক্তিতে কী কী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, যে উন্নত দেশগুলির মধ্যে 5টি সিএফসি অর্থাৎ CFC 11, 12, 13, 14, 15 এর বায়ুমণ্ডলের উদ্গীরণ 2000 সালের মধ্যে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হবে। কিন্তু জানি আমরা যে এটা এখনও পর্যন্ত করা হয়নি। 2000 সাল, এখন 2021 সাল, তবে এখনও নিয়ন্ত্রণ করতে পারেনি। CFC 11, 12 এগুলো হচ্ছে একটি CFC যৌগ, যেটা ক্লোরোফ্লোরোকার্বনের একটি নাম। এরপর আসছি আরেকটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে উন্নয়নশীল দেশে এর পরিমাণ মাত্রা পিছু প্রতি বছর 0.3 কিলোগ্রামের কম, সেই দেশগুলিকে এই চুক্তির বাধ্যবাধকতা ছাড় দেওয়া হয়েছে। যেমন ভুটান দেশকে ছাড় দেওয়া হয়েছে। 3টি হ্যালোন গ্যাস এর বায়ুমণ্ডলের উদ্গীরণ 2000 সালের মধ্যে ধাপে ধাপে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হবে। এটাও এখনও পর্যন্ত বাস্তবিত হতে হয়নি। 2000 সালের মধ্যে কার্বন টেট্রাক্লোরাইডের উদ্গীরণ নিয়ন্ত্রণ করা হচ্ছে, অর্থাৎ কিছুটা কমানো এখনও রয়েছে, শক্তি নিয়েছে। 2005 সালের মধ্যে মিথাইল ক্লোরোফর্মের নিঃসরণ নিয়ন্ত্রণ করা হয়েছে। ভারত সরকার কী করেছে,
ভারত সরকার লন্ডন সংশোধন বা লন্ডন অ্যামেন্ডমেন্ট নামে পরিচিত ভারতের এই চুক্তিটি সংশোধনী সহ গ্রহণ করেছে। এখন লন্ডনে একটা চুক্তি হয়েছিল 1992 সালে, সেই চুক্তিটা ভারত গ্রহণ করেছে। দেশের ওজন বিনাশকারী পদার্থের সময় পরিমাণ হ্রাস করার জন্য নজরদারি করার জন্য কেন্দ্রীয় সরকার একটা ওজন সেল গঠন করেছে, একটা তদারকি সংস্থা গঠন করেছে। ওজন হ্রাসকারী দ্রব্য যেগুলো সংশোধনী আইন 2004 চালু করা হয়েছে, অর্থাৎ যেগুলো থেকে অতিরিক্ত পরিমাণ দূষণ ঘটে সেইগুলোকে আস্তে আস্তে আবার রেক্টিফাই করে নতুনভাবে তৈরি করা হচ্ছে। ওজন হ্রাসকারী বস্তুর আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ করার জন্য লাইসেন্স চালু করা হয়েছে। এরপরে আসবো গ্রিন হাউস। গ্রিন হাউস তোমরা জানো, গ্রিন মানে সবুজ, হাউস মানে বাড়ি। তো এক ধরনের সবুজ ঘর বা কাচের ঘর যদি আমরা বলি তাহলে কী হবে, কাচের ঘর। এটি মূলত শীতল অঞ্চলে যেখানে বরফ জমে থাকে এসব জায়গায় এই কাচের ঘর নির্মাণ করা হয় এবং স্বচ্ছতা দিয়ে করা হয়। এর ফলে কী হয়, সূর্যের আলো এই কাচের মধ্যে যে প্রবেশ করলেও ক্ষুদ্র তরঙ্গরূপে যখন প্রবেশ করে বাইরে বৃহৎ তরঙ্গরূপে আর বেরোতে পারে না। ফলে কী হয়, ভিতরটা গরম থাকে এবং ভিতরে সহজেই কিন্তু এই মাটির উপরে বিভিন্ন শাকসবজি ফল ফুল চাষ করা যায়। আর ভিতরটা যেহেতু শাকসবজি ফলমূল চাষ করা হয় এবং তার জন্য এটাকে দেখতে অনেকটা বলা হয় যে সবুজ ঘর। তো দেখতে সবুজ নয়, গাছপালাগুলো সবুজ, তাই এটি বলা হয় সবুজ ঘর। তো পৃথিবীর সঙ্গে তুলনা করা হয় এটাকে, যে পৃথিবীতেও বায়ুমণ্ডলটা আসলে এরকম কাঁচের একটা আস্তরণ এবং বায়ুমণ্ডলের উপাদানগুলো কী করে, এই সূর্যের যে ক্ষুদ্র তরঙ্গরূপে আসে বৃহৎ তরঙ্গরূপে বিকিরিত হয়ে যখন ফিরে যায় তখন সেগুলোকে শোষণ করে পৃথিবীর তাপমাত্রা ঠিক ওই কাঁচের ঘরের মতো বৃদ্ধি করে। তো পৃথিবীর তাপমাত্রায় বৃদ্ধি পাওয়াকে বলে গ্রিন হাউস এফেক্ট। কোন গ্যাসের কী ক্ষমতা, দেখো এটা চার্ট করে দেওয়া আছে গোল করে। কার্বন ডাইঅক্সাইডের ক্ষমতা সব থেকে বেশি 49%। দেখো মিথেন হচ্ছে 18%, পরীক্ষাতে খুব আসে মিথেনের কথাটা। দেখো তারপর আছে নাইট্রাস অক্সাইড 6%, ক্লোরোফ্লোরোকার্বন 14% এবং বাকি সব মিলে 13%। জৈব গ্রিন হাউস গ্যাস নামটি মিথেন, যার পরিমাণ 18%, ওটা পৃথিবীতে মিথেনের অবদান প্রায় 18%। কার্বন ডাইঅক্সাইডের পরে মিথেনের স্থান। ক্লোরোফ্লোরোকার্বন CO2 তুলনায় উষ্ণকরণ ক্ষমতা কার কত বেশি? দেখো CO2 হচ্ছে 1 ঘনত্ব, এটাকে সমান ধরলাম, আমরা ভিত্তি ধরলাম ওকে। তাহলে H2O ক্ষমতা, জলীয় বাষ্পর ক্ষমতা 5 গুণ কম, O3 ক্ষমতা 10 গুণ বেশি, CH4 ক্ষমতা 23 গুণ বেশি, N2O ক্ষমতা 270 গুণ বেশি এবং CH3 ক্ষমতা 10,000 গুণ বেশি। এরপরে আসবো গ্রিন হাউসের ফলে কী হয় বা গ্রিন হাউসের প্রভাবের ফলে কী কী হয়। প্রথমত 1 নম্বর হয় পৃথিবীর বরফতা বৃদ্ধি পায় বা বিশ্ব উষ্ণায়ন ঘটে, অর্থাৎ পৃথিবী ক্রমশ গরম হয়ে যায়। আর কি গরম হয়ে গেলে কী হবে, এখানে যেখানে গ্রীষ্ম সেখানে শীত যখন হবে তখন শীতের মাত্রা অতিরিক্ত তীব্র হবে, আর যেখানে শীত সেখানে গরমের মাত্রা বাড়বে, যেখানে বন্যা সেখানে খরা হবে, যেখানে খরা সেখানে বন্যা হবে, আর জলবায়ু পরিবর্তন হবে। আর কী হবে, বিশ্ব উষ্ণায়ন হলে যেসব জায়গায় বরফ আছে সেসব জায়গায় বরফ গলে গেলে সমুদ্র জলস্তর বৃদ্ধি পাবে। এর ফলে সমুদ্র তীরবর্তী যেসব জমি বসতি এলাকা আছে সেগুলো সব জলের তলে চলে যাবে, মাটি লবণাক্ত হয়ে যাবে, হিমবাহ যা আছে সব গলে যাবে, জলচক্রের পরিবর্তন হবে, বাষ্পীয় ভবন বৃদ্ধি পেয়ে যাবে, সমুদ্র বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের মধ্যে জলচক্র কাজ করে, সেই জলচক্র আর ঠিকভাবে কাজ করবে না, করতে পারবে না। কৃষি উৎপাদন হ্রাস পাবে, কারণ রোগ পোকার আক্রমণ বাড়বে, পানীয় জল তো মারাত্মকভাবে কমে যাবে, অরণ্য অর্থাৎ গাছ মারা যাবে, সব গাছ শুকিয়ে যাবে জলের অভাবে, দাবানল অর্থাৎ শুকনো গাছের ঘাসাকে একটু জ্বালান হয়ে যায়, দাবানলের পরিমাণ বৃদ্ধি পাবে। আর যে জীববৈচিত্র্য রয়েছে অর্থাৎ প্রজাতিগত বৈচিত্র্য সেগুলো প্রায় 30% হবে। বিশেষ করে ঠান্ডা অঞ্চলের শিল মাছ, ভালুকি, মেরু ভালুক, ময়ূর হরিণ এসবগুলো সব বিলুপ্ত হয়ে যাবে। আর কী হবে, মরুভূমি প্রসার পাবে, মরুভূমির ধারের অঞ্চলগুলো আরও মরুভূমি অঞ্চলের মধ্যে অন্তর্গত হয়ে যাবে, মাটি শুষ্ক হয়ে পড়বে, মৃত্তিকার ক্ষয় বৃদ্ধি পাবে, হ্রদ শুকিয়ে যাবে, নদ নদী শুকিয়ে যাবে, বৃষ্টিতে অ্যাসিড বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে, জলজ বাষ্প যে পোকামাকড় সেগুলো মারা যাবে, ক্ষতিকর পোকাগুলোর পরিমাণ বৃদ্ধি পাবে। সামুদ্রিক বাস্তুতন্ত্রের ক্ষতি হবে, যার উদাহরণ এখন পাওয়া যাচ্ছে অস্ট্রেলিয়া পূর্ব দিকে গ্রেট ব্যারিয়ার রিফ ক্রমশ ছোটো হয়ে যাচ্ছে, রোগ ব্যাধির প্রকোপ মারাত্মক বৃদ্ধি পাবে, যেমন বিশেষ করে ডেঙ্গু, ম্যালেরিয়া এগুলোর পরিমাণ আরও বাড়বে।
তো কী করতে হবে আমাদের? গ্রিন হাউসকে যদি প্রভাব থেকে বাঁচতে হয়, তাহলে একমাত্র উপায় যে প্রচলিত শক্তি ব্যবহার করলে অপ্রচলিত শক্তি ব্যবহার বৃদ্ধি করতে হবে। অর্থাৎ যেগুলো কয়লা খনিজতে গ্যাস পুড়িয়ে যে কারেন্ট বা বিদ্যুৎ তৈরি হয়, সেগুলোর পরিবর্তে সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপ শক্তি, জলমাতা শক্তি এগুলো বৃদ্ধি করতে হবে। তার জন্য দেখো বর্তমানে অটোগুলো ধোঁয়া ছাড়তে, এখন বর্তমানে আমরা টোটো এসেছি, টোটোতে ব্যাটারি চালিত, ধোঁয়া হয় না। আর এইরকমভাবে ধোঁয়া যেগুলো থেকে বেরোয় সেগুলোর পরিমাণ কমিয়ে যেগুলো সৌরশক্তি দিয়ে ব্যাটারি চালিত শক্তি সেগুলোকে বৃদ্ধি করতে হবে। অরণ্য বাঁচাতে হবে, আরও নতুন নতুন অরণ্য লাগাতে হবে। একটি গাছ রেখে অন্তত 4টি গাছ লাগাতে হবে। যেসব জায়গায় পুরাতন অরণ্য ছিল বর্তমানে ফাঁকা জমি হয়ে গেছে, সেসব জায়গায় আবার অরণ্য সৃজন ঘটাতে হবে। ক্লোরোফ্লোরোকার্বন গ্যাসকে সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে, নাহলে ভবিষ্যৎ কিন্তু খুবই অন্ধকার হয়ে যাবে। এরপরে আছে প্রযুক্তির উন্নতি সাধন। এমন প্রযুক্তির টেকনোলজি উন্নত করতে হবে যাতে খুব কম পরিমাণে খনিজ তেল, কম পরিমাণে কয়লা ব্যবহার করে সর্বাধিক তার ব্যবহারটাকে বাড়াতে পারে। নাইট্রোজেন যুক্ত সারের ব্যবহার কমাতে হবে এবং যে প্রাকৃতিক জৈব সারের ব্যবহার বাড়াতে হবে। নাইট্রোজেন যুক্ত সার কমাতে হবে, ইউরিয়ার পরিমাণ কমিয়ে জৈব সার ব্যবহার করা হবে। ধান চাষে গবেষণা উৎসাহ দিতে হবে, যাতে শুষ্ক জমিতে যাতে ধান চাষ করা যায়। কারণ ধান গাছের জল জমে থাকতে হয় এবং ধান গাছের জন্য প্রচুর পরিমাণে জল নষ্ট হয়। তো এই ধান যাতে শুষ্ক জমিতে হয় সেই রকমভাবে গবেষণা করে সেই বীজ উৎপাদন করতে হবে। দরিদ্র দেশগুলি তো পারবে না, তো দরিদ্র দেশগুলিকে আর্থিক সাহায্য দিতে হবে। প্রযুক্তির সহজ হস্তান্তর করতে হবে, যারা নতুন নতুন টেকনোলজি আবিষ্কার করবে তারা যেন দরিদ্র দেশগুলিতে যেন সহজেই সেই প্রযুক্তি দেয়। আর কী করতে হবে? সর্বশেষে মানুষকে সচেতন করতে হবে, যাতে তারা কিছুটা বোঝে, যাতে সহজে যে কয়লা না পোড়ায়, যাতে গ্যাস ব্যবহার করে, যাতে যানবাহনগুলো ব্যাটারি চালিত ব্যবহার করে। এরপরে আসবো এই গ্রিন হাউস গ্যাস যাতে কমানো যায় তার জন্য একটা নতুন প্রোটোকল হয়েছিল, কিয়োটো প্রোটোকল। 1997 সালে জাপানে কিয়োটো শহরে অনুষ্ঠিত UNFCCC-র বর্ধিত অধিবেশনে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ নিয়ন্ত্রণে কয়েকটি চুক্তি করা হয়। এর একটি হচ্ছে কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকল অনুসারে পৃথিবীর সমস্ত সেই 15 দেশ 1990 সালের আগে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসগুলির পরিমাণ যা ছিল সে অবস্থায় পৃথিবীকে আবার ফিরিয়ে নিতে চুক্তিবদ্ধ হয়েছে। তাই কি সম্ভব? 1990 সালের আগে যেমন ছিল সেরকম অবস্থা বায়ুমণ্ডলকে ফিরিয়ে যাওয়া সম্ভব? তখনই সম্ভব হবে যদি জনসংখ্যার পরিমাণ কমে এবং অরণ্য সৃজন মাত্রা বাড়ে এবং যে জীবাশ্ম জ্বালানি দহন সেগুলোর পরিবর্তে যে অপরিচিত শক্তি তার ব্যবহার হয়। এগুলো যখন অতিরিক্ত হবে তখনই কিন্তু একমাত্র গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমানো যাবে। তো কিয়োটো প্রোটোকল হচ্ছে গ্রিন হাউস গ্যাস সম্পর্কিত এবং মন্ট্রিল প্রোটোকল কিন্তু মনে রাখবে ওজোন গ্যাস বা ওজোন ছিদ্র নিবারণ সংক্রান্ত। এরপর আসবে বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন মানে পৃথিবী ক্রমশ গরম হয়ে যাওয়া, উষ্ণ হয়ে যাওয়া। ঠিক আছে, তো এটা কী জিনিস? এটা হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড তো তোমরা জানো, কিন্তু শিল্প বিপ্লবের পর থেকে প্রায় 250 বছরে প্রায় গড়ে 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এটাই কিন্তু আগামী দিনে প্রায় 2 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাবে। অর্থাৎ এত পরিমাণে 2 থেকে 5 মানে যদি গড় বৃদ্ধি পেয়ে যায় 15 থেকে অর্থাৎ 17 বা 20 ডিগ্রি হয়ে যায়, তাহলে কিন্তু যেসব জায়গায় হিমবাহ আছে, হিমশৈল আছে, সেগুলো কিন্তু সব গলে যাবে, সেখানকার বাস্তুতন্ত্র বিঘ্নিত হবে এবং সমুদ্র জলতল বৃদ্ধি পেলে সমুদ্রের আশেপাশে সমস্ত কিছু প্লাবিত হবে। কী কারণে বিশ্ব উষ্ণায়ন হয়? দেখো, 1 নম্বর জীবাশ্ম জ্বালানি অতিরিক্ত ব্যবহার যদি করি তাহলে হতে পারে। অরণ্য ধ্বংসের জন্য মিথেন গ্যাসের নির্গমন, বলেছি যে মিথেন মারাত্মক গ্রিন হাউস গ্যাস। নাইট্রাস অক্সাইডের নির্গমন, ক্লোরোফ্লোরোকার্বন গ্যাসের নির্গমন, এগুলোর ফলে কী হয়? বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, একটা পৃথিবী ক্রমশ গরম হয়ে যাচ্ছে। এর ফলে কী হবে? জলবায়ু পরিবর্তন ঘটবে, ক্রমশ মরুকরণ ঘটবে, অর্থাৎ মরুভূমি তার এলাকা বাড়াবে, সমুদ্রের জলতল বৃদ্ধি পাবে, ফসলের উৎপাদন হ্রাস পাবে, দাবানল প্রকোপ বৃদ্ধি পাবে, সমুদ্রের বাস্তুতন্ত্র সব নষ্ট হয়ে যাবে, জীববৈচিত্র্য বিলুপ্ত হবে, পানীয় জল কমে যাবে, ভ্রমণ জল তো একবারই থাকবে না। এখনই ভ্রমণ জল কিনে খেতে হয়, তাই গ্রামের জল কিনে খাচ্ছে বলে আর কয়েক বছর পর তো আরও খারাপ অবস্থা হয়ে যাবে। জলচক্রের পরিবর্তন ঘটবে, রোগ ব্যাধির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। এবার আসি জলবায়ু পরিবর্তনের প্রমাণ। জলবায়ু যে পরিবর্তন হয় তার কী কী প্রমাণ রয়েছে?
1 নম্বর প্রমাণ হচ্ছে যে যেসব জায়গায় অতীতে যেসব হিমবাহ অধ্যুষিত অঞ্চল ছিল সেই সব জায়গায় কী হবে, হিমবাহের ভূমিকার্যের ফলে যে সেই ষাট পরি লাবরে গামলিন বেলদাকলি, তারপরে যে ইরিটি পিরামিড চূড়া হিমদ্রোণী এইসব জাতীয় যে ভূমিগুলো রয়েছে তার মানে বলা যায় সেই সব অঞ্চলে কিন্তু আগে অতীতে শীতল জলবায়ু ছিল। যেমন ভারতের দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে এখনও এই ভূমিকে দেখতে পাওয়া যায়, অর্থাৎ অঞ্চলটা কিন্তু আগে বরফ দিয়ে ঢাকা ছিল, বর্তমানে এখন উষ্ণ যুগের মধ্যে অবস্থান করছে। আমরা যদি বরফের আমরা তলদেশ পরীক্ষা করি অর্থাৎ তাহলে দেখব তার অক্সিজেনের যে আইসোটোপ সেগুলো পরীক্ষা করে দেখব যে তখনকার দিনে কিন্তু সেই সময় বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অর্থাৎ কম ছিল। কম থাকলে কী হবে, শীতল পরিবেশ, আর বেশি থাকলে কিন্তু উষ্ণ হবে। সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন যদি থাকে অর্থাৎ সমুদ্রের ধার লক্ষ্য করে দেখা যাবে সমুদ্রের জলের পরিমাণ বাড়লে বা কমলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পরিবর্তন হয়। যেমন সমুদ্রের জলের পরিমাণ বাড়লে জানতে হবে উষ্ণযুগ এবং সমুদ্র জলের পরিমাণ কমলে জানতে হবে হিমযুগ। পরিস্তর থেকে প্রমাণ পাওয়া যায় নদ নদীর যে পলি পড়ে থাকে সেই পলির স্তরের উপর নির্ভর করবে, অর্থাৎ পলি যদি বেশি থাকে জানতে হবে খরা, অর্থাৎ সেই সময় আমাদের শুষ্ক জলবায়ু, এবং যদি দেখা যায় যে পলির পরিমাণ কম তাহলে জানতে হবে উষ্ণ আর্দ্র জলবায়ু। লবণ খনি থেকে প্রমাণ পাওয়া যায় লবণ খনির অবস্থান মানে হচ্ছে শুষ্ক জলবায়ু, আর লবণ খনি নেই অর্থাৎ লবণ নেই তার মানে জানতে হবে এখানে সবসময় উষ্ণ আর্দ্র জলবায়ু কাজ করে। জীবাশ্মের মাধ্যমে পাওয়া যায় উদ্ভিদের জীবাশ্ম থেকে জানা যায় উদ্ভিদ অর্থাৎ গাছ কাটলে দেখবে মধ্যেখানে গোল 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 থাকে সেগুলোকে বলে বার্ষিক বৃদ্ধি বলে। যদি উষ্ণ আর্দ্র জলবায়ু থাকে তাহলে বার্ষিক বৃদ্ধি বলে দেখা যায় না, কিন্তু যদি শীত গ্রীষ্ম ঋতু পরিবর্তন ঘটে তাহলে কিন্তু বর্ষাগুলো দেখা যায়। আবার প্রাণী জীবাশ্ম থেকেও পাওয়া যায় বিভিন্ন প্ল্যাঙ্কটন প্রবাল এই জীবাশ্ম থেকে জানা যায়। তারপরে ডাইনোসররা জানো যে আগে গোটা পৃথিবীতে বিচরণ করতে হবে, অর্থাৎ তাদের খাবার তো গাছ ছিল, গাছ কোথায় থাকবে নিরক্ষ উষ্ণ জলবায়ু অঞ্চলে, তার মানে সেই সময়তে গোটা পৃথিবীতে উষ্ণ জলবায়ু ছিল, এসব জায়গায় ডাইনোসর দেখা যেত। তারপরে ডাইনোসর ভবিষ্যৎ হওয়ার প্রধান কারণ হচ্ছে যে সেখানকার খাবারের অভাব, অর্থাৎ সেখানে জলবায়ু আস্তে আস্তে শুষ্ক প্রকৃতির হয় এবং গাছপালা নষ্ট হয়ে যায়। এতগুলো প্রমাণ দ্বারা বলা যায় যে জলবায়ু পরিবর্তন ঘটেছে। অনুসরণীয় প্রশ্ন দেখো, একটি ওজন অণুতে কয়েকটি অক্সিজেনের পরিমাণ উপস্থিত থাকে? উত্তর হবে বি 3টি। বায়ুমণ্ডলের অক্সিজেন ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপ করতে কী বলে? উত্তর হবে ডি দর্শন। নিচের কোন গ্যাসটি ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী? উত্তর হবে ক্লোরোফ্লোরোকার্বন। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ? উত্তর হবে বি মিথেন। আজকে এখানে শেষ হলো, আমরা আবার পরের দিন অন্য চেষ্টা করা